রাতের আকাশে কোনো সতর্কবার্তা নেই, কোনো যুদ্ধ বিমান নেই, কোনো নৌবহরও নেই, কিন্তু হঠাৎ যদি হাজার হাজার কিলোমিটার দূরের কোনো লঞ্চপ্যাড থেকে আগুনের একটি রেখা উঠে যায় আকাশে, আর তার গন্তব্য হয় আটলান্টিকের ওপারে আমেরিকার মাটি। তেহরান শুধু সীমান্ত রক্ষা করার কথা বলছে না, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন এক বার্তা। বার্তাটি হলো, যুদ্ধ যদি ইরানের ঘরে পৌঁছে যায় তাহলে পাল্টা আঘাতও শত্রুর ঘরে পৌঁছাতে হবে। ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ে তুলেছে যা মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এবং বৈচিত্র্যময় অস্ত্র ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়। ইসরায়েল, যার দূরত্ব ইরান থেকে প্রায় 2000 কিলোমিটার, ইতোমধ্যেই ইরানের বিদ্যমান ক্ষেপণাস্ত্র সক্ষমতার আওতায়। কিন্তু আমেরিকার মূল ভূখণ্ড, সেখানে দূরত্ব 12,000 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ ইরানের সামনে আসল চ্যালেঞ্জ শুধু একটি নতুন ক্ষেপণাস্ত্র বানানো নয়, চ্যালেঞ্জ হলো এমন একটি প্রযুক্তি তৈরি করা যা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। IRGCর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ইরানের সামরিক চিন্তায় বড় পরিবর্তন এসেছে। তার বক্তব্য অনুযায়ী শুধু নিজের ভূখণ্ডে বসে প্রতিরক্ষা করার যুগ শেষ। প্রয়োজনে শত্রুর ভূখণ্ডে গিয়ে অভিযান চালানোর সক্ষমতা তৈরি করতে হবে। তেহরান বুঝেছে, আমেরিকার সঙ্গে প্রচলিত যুদ্ধ মানে শক্তির অসম লড়াই। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ইরানের চেয়ে বহুগুণ বড়। আকাশে উন্নত যুদ্ধ বিমান, সমুদ্র বিমানবাহী রণতরী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সামরিক ঘাঁটি, সবকিছুতেই ওয়াশিংটনের বিশাল সুবিধা। কিন্তু ইরান অন্য জায়গায় নিজের শক্তি তৈরি করেছে: ক্ষেপণাস্ত্র, ড্রোন, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, ইলেকট্রনিক যুদ্ধ, আর এমন একটি প্রতিরোধক কৌশল যার মূল দর্শন শত্রুকে পরাজিত করার আগে তাকে যুদ্ধের মূল্য বুঝিয়ে দিতে হবে। ইরানের এই সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ক্ষমতা। নাকদির দাবি, ইরানের ড্রোন কারখানাগুলো ব্যবহারের চেয়ে দ্রুত নতুন ড্রোন তৈরি করছে। একই দাবি করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়েও। অর্থাৎ তেহরানের বার্তা পরিষ্কার: দীর্ঘস্থায়ী সংঘাত হলেও অস্ত্রের সরবরাহ থামবে না। আর এখানেই ইরানের কৌশলের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাষ্ট্র হয়তো একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে, কিন্তু যদি প্রতিপক্ষ একই সময়ে শত শত নতুন ড্রোন, ক্ষেপণাস্ত্র ও লঞ্চার তৈরি করতে থাকে, তাহলে যুদ্ধটি কেবল প্রযুক্তির লড়াই থাকে না, সেটি পরিণত হয় উৎপাদন ক্ষমতা, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী সহনশীলতার পরীক্ষায়। দশকের পর দশক ধরে তেহরান এই সক্ষমতা তৈরি করেছে। 2022 সালের একটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে অনুমান করা হয়েছিল। শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই হবে না, সেগুলোকে বাঁচিয়েও রাখতে হবে। এই কারণে ইরান পাহাড়ের গভীরে তৈরি করেছে বিশাল ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, যেগুলোকে অনেক সময় মিসাইল সিটি বলা হয়। সেখানে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম শত্রুর বিমান হামলা থেকে আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে। শাহাব 3, সেজিল এবং খোররামশার পরিবারের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নামও আলোচনায় এসেছে। অগস্টের 7 তারিখে ইরানের আব্দুল নবী মুসাভি ফার্দ দাবি করেছেন, তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লা 15,000 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তাত্ত্বিকভাবে এমন পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কিছু অংশকে নাগালের মধ্যে আনতে পারে। বর্তমানে ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম প্রমাণিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এমন নিশ্চিত প্রমাণ নেই। কিন্তু ইরান যদি সত্যিই 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ এক লাফে বদলে যাবে। একটা ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে শত্রু কতটা সময় পায়? 1 ঘন্টা নাকি মাত্র কয়েক মিনিট? এই প্রশ্নের উত্তরই কখনো কখনো ঠিক করে দেয় কে প্রথম আঘাত করবে আর কে শুধু আকাশের দিকে তাকিয়ে ধোঁয়ার রেখা দেখবে। ইরানের হাতে থাকা সেজিল ক্ষেপণাস্ত্রকে ঘিরে সামরিক বিশ্লেষণের সবচেয়ে বড় আগ্রহ এখানেই, কারণ এটি প্রচলিত তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের মতো দীর্ঘ প্রস্তুতির উপর নির্ভর করে না। কঠিন জ্বালানি আগে থেকেই ভরা থাকায় দ্রুত প্রস্তুতির সুবিধা তৈরি হয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের সময়ে যখন সেকেন্ডে সেকেন্ডে মূল্যবান, তখন ইরান তার ক্ষেপণাস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশকে দাঁড় করিয়েছে গতির উপর। ধরা যাক, একটি গোয়েন্দা সিস্টেম কোনো সম্ভাব্য হামলার সংকেত পেল। সতর্কতা তৈরি হলো, কমান্ড সেন্টারে তথ্য পৌঁছালো, কর্তৃপক্ষ পরিস্থিতি যাচাই করছে। এরপর প্রতিরক্ষা ব্যবস্থা সিদ্ধান্ত নেবে এটি কি সত্যিই হামলা নাকি অন্য কোনো তাপীয় বা ইলেকট্রনিক সংকেত। এই পুরো প্রক্রিয়ার মধ্যেই যদি আক্রমণকারী তার ক্ষেপণাস্ত্রকে দ্রুত প্রস্তুত করে আকাশে তুলে দিতে পারে, তাহলে যুদ্ধের হিসাবটাই বদলে যায়। আর ইরান ঠিক এই জায়গাটিতেই নিজের সুবিধা খুঁজছে। সেজিলের মূল শক্তি শুধু তার পাল্লা নয়, এর আসল গল্প হলো প্রস্তুতির সময়। তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রে উৎক্ষেপণের আগে জ্বালানি ব্যবস্থাপনা ও প্রস্তুতির মতো অতিরিক্ত ধাপ থাকতে পারে, কিন্তু কঠিন জ্বালানি আগে থেকেই ক্ষেপণাস্ত্রের ভেতরে প্রস্তুত অবস্থায় রাখা যায়। ফলে প্রয়োজনের মুহূর্তে দ্রুত উৎক্ষেপণের জন্য সিস্টেমকে সক্রিয় করা সম্ভব হয়।
যুদ্ধক্ষেত্রে এর অর্থ অত্যন্ত সহজ, যে আগে প্রস্তুত হবে সে আগে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে। ইরানের সামরিক কৌশল বহু বছর ধরে একটি বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি প্রচলিত যুদ্ধের শক্তির ভারসাম্য তেহরানের পক্ষে নয়। তাই ইরান এমন অস্ত্রের উপর জোর দিয়েছে যা তুলনামূলক কম খরচে প্রতিপক্ষের অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করতে পারে। সেজিল সেই দর্শনেরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সেজিল কোনো জাদুকরী অস্ত্র নয়। এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই যা প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে। একটি ক্ষেপণাস্ত্রের গতি, উৎক্ষেপণ প্রস্তুতি, শনাক্তকরণ, ট্র্যাকিং এবং প্রতিরোধ সবকিছু নির্ভর করে অনেকগুলো প্রযুক্তিগত ও অপারেশনাল বিষয়ের উপর। তবুও দ্রুত উৎক্ষেপণের সক্ষমতা প্রতিপক্ষের জন্য একটি কঠিন সমস্যা তৈরি করে, কারণ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে শুধু ক্ষেপণাস্ত্র শনাক্ত করলেই হয় না, তাকে শনাক্ত করতে হবে, ট্র্যাক করতে হবে, হুমকির মাত্রা নির্ধারণ করতে হবে, প্রয়োজন হলে সিদ্ধান্ত নিতে হবে, তারপর উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করতে হবে। এই প্রতিটি ধাপের জন্য সময় লাগে, আর আক্রমণকারী যদি নিজের প্রস্তুতির সময় কমিয়ে ফেলে তাহলে প্রতিরক্ষার হাতে থাকা সেই সময়ে সংকুচিত হয়। এ কারণেই সেজিলকে ঘিরে আলোচনা শুধু একটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি নিয়ে নয়, এটি আসলে সময়ের সঙ্গে যুদ্ধ। আর এই যুদ্ধে ইরান একটি অদ্ভুত সুবিধা তৈরি করার চেষ্টা করছে। সামরিক কৌশলের ভাষায় একে বলা যায় প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণের সময়কে সংকুচিত করা। ইরানের জন্য এটি আরো গুরুত্বপূর্ণ, কারণ দেশটি তার ক্ষেপণাস্ত্র শক্তিকে বিচ্ছিন্ন কোনো অস্ত্র হিসেবে দেখছে না। ভূগর্ভস্থ স্থাপনা, মোবাইল লঞ্চ ব্যবস্থা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সবকিছুকে একটি বৃহত্তর প্রতিরোধ কাঠামোর অংশ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। অর্থাৎ একটি যুদ্ধ শুরু হলে ইরানের লক্ষ্য শুধু একটি ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, লক্ষ্য হলো প্রতিপক্ষকে এমন একটি পরিস্থিতিতে ঠেলে দেয়া যেখানে তাকে একই সঙ্গে অনেকগুলো হুমকি বিবেচনা করতে হবে। একদিকে ড্রোন, অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে কি দিল ইরান? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে আর চুপ থাকতে পারল না তেহরান। নিজেদের শক্তি অর্জনের লড়াইয়ে এক চুলো পিছিয়ে থাকতে রাজি নয় ইরান। আর তাই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এলো এমন এক ঘোষণা যা শুনে পশ্চিমাদের বুক কাঁপতে বাধ্য। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে শুরু করলো তেহরান? আর ঠিক কবেই বা ঘটবে সেই উত্তাপ? টানা 40 দিন ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো সেই যুদ্ধে নিজেদের বিপুল ক্ষতি ডেকে এনেছে ইহুদিবাদীরা। আর এবার সেই ভুলের চরম মাসুল গুনতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা সহ পশ্চিমা দেশগুলো বারবার দাবি করে আসছিল পারমাণবিক অস্ত্র তৈরির একদম তার প্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। দেশটির কাছে রয়েছে অন্তত 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। অর্থাৎ চাইলেই সেই ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করে ফেলতে পারে ইরান। আর এবারে সেই সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েই তেহরান জানিয়ে দিল পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই দেশটির সামনে। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র অর্জনই এখন ইরানের জন্য অপরিহার্য। এর মধ্য দিয়েই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাঝে ক্ষমতার এক ভারসাম্য তৈরি হবে, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সংঘাতে নামার আগে শত্রুরা বারবার ভাবতে বাধ্য হবে। যদিও এখনো ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঠিক এই মুহূর্তে ইহুদিবাদীরা বুকে কাঁপন ধরানোর মতো আরেকটি তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময়ও যে থেমে থাকেনি ইরানের অস্ত্র উন্নয়নের যাত্রা, সে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, সেনাবাহিনী এবং সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC যৌথভাবে তৈরি করেছে আরও উন্নত মানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, আরাশ-2 এর মতো অত্যাধুনিক ড্রোনও তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ইরান। তার ভাষায়, খুব শীঘ্রই এসব অস্ত্রের আসল ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্বকে জানিয়ে দেবে তেহরান। আর এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে ইরান। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্য বাস্তবায়নে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আবারও তার চিরচেনা আগ্রাসী সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র। আর তেমনটা ঘটলে নাকি ইরানের আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না।
যুদ্ধে জিতেও যুক্তরাষ্ট্র কেন হেরে গেল ইরানের কাছে? ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, যুদ্ধ বিমান উড়ল, সবচেয়ে আধুনিক অস্ত্রভান্ডার নামানো হলো ময়দানে, তারপরও যুদ্ধ শেষে টেবিলে বসতে হলো যুক্তরাষ্ট্রকেই। ইরান কিন্তু সরে যায়নি এক পাও। প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন শেষমেশ যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো? আর ইরান কিভাবে সেই ঝড়ের মুখেও নিজের জায়গা ধরে রাখলো? যুদ্ধ মানে কি জয়? যুদ্ধ কি শুধু বোমা, ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান দিয়ে জেতা যায়, নাকি প্রকৃত জয় নির্ধারিত হয় রাজনৈতিক লক্ষ্য অর্জনের মাধ্যমে? বাইরের চোখে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আজও বিশ্বের সবচেয়ে আধুনিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন আর প্রকৃত রাজনৈতিক লক্ষ্য অর্জন এই দুটো কখনোই এক জিনিস নয়। ওয়াশিংটন এই অভিযানকে দেখাতে চেয়েছিল নিজেদের প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের পক্ষে টেনে আনার সুযোগ হিসেবে। কিন্তু যুদ্ধ শেষে সেই লক্ষ্য আদৌ কতটা পূরণ হলো, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পুরো পরিস্থিতি বোঝাতে একটি তীক্ষ্ণ শব্দ ব্যবহার করেছে, স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস, অর্থাৎ কৌশলগত অন্ধত্ব। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বারবার স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় বলে ধরে নেয়, অথচ দীর্ঘমেয়াদী রাজনৈতিক আর ভূ রাজনৈতিক পরিণতি হিসেব করতে গিয়ে বারবার পিছিয়ে পড়ে। ঠিক সেটি ঘটল ইরানের ক্ষেত্রেও। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়া এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের দিকে টেনে আনা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও বাস্তবতা বলছে অন্য কথা। ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই টিকে রইল। অঞ্চলের শক্তির ভারসাম্যেও এলো না কোনো বড় পরিবর্তন, উল্টো জন্ম নিল নতুন নতুন নিরাপত্তা সংকট, যার বড় খরচ এখন বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই। এই যুদ্ধের সবচেয়ে ভারী মূল্য চোকাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের পকেট থেকে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি আর লজিস্টিক সক্ষমতা ধরে রাখতে ওয়াশিংটনকে ঢালতে হচ্ছে বিপুল অর্থ। শুধু তাই নয়, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য আর বৈশ্বিক অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন চাপ, যার আঁচ লাগছে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের গায়ে। কূটনৈতিক ফ্রন্টেও চাপ কম নয়। যে সংকট তৈরিতে নিজেদের ভূমিকা ছিল, সেই সংকট সামাল দিতেই এখন বিপুল রাজনৈতিক শক্তি খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই সংকুচিত হয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। একদিকে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি আর ভেতরে ভেতরে বাড়তে থাকা রাজনৈতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। ডিফেন্স ওয়ানের বিশ্লেষণে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, পশ্চিমা জোটের ভেতরকার দূরত্ব। ইউরোপের অনেক দেশের ধারণা, যুক্তরাষ্ট্রের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তে তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি, অথচ যুদ্ধের অর্থনৈতিক আর নিরাপত্তাগত বোঝা তাদেরও কাঁধে নিতে হচ্ছে। ফলাফল, দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের নেতৃত্বের প্রতি মিত্রদের আস্থা টলে যাওয়ার আশঙ্কা এখন বাস্তব। হরমুজ প্রণালীতে ইরানের ফাঁদ, যুক্তরাষ্ট্রের কি এবার মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে? মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটি কেঁপে উঠল বিস্ফোরণে। যে যুদ্ধবিরতি সই হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে, তা যেন কাগজেই সীমাবদ্ধ থেকে গেল। প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে কি সত্যি কোণঠাসা করে ফেলেছে ইরান? 2026 সালের জুনে দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন, যার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া। কিন্তু চুক্তির কালি শুকানোর আগেই সম্পর্ক আবার তিক্ত হতে শুরু করে। ইরানের অভিযোগ, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নীরব দর্শকের ভূমিকায় থেকে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। তেহরানের ভাষায় এটাই সমঝোতার সবচেয়ে বড় লঙ্ঘন। সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ইরানের হাতে। কিন্তু মার্কিন নৌবাহিনী এই সরু জলপথে নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে, নতুন করে মাইন ক্লিয়ারিং অভিযান চালিয়ে এবং বিকল্প নৌপথ খুলে কার্যত ইরানের নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ জানায়। তেহরানের দৃষ্টিতে এটি স্পষ্ট এক প্ররোচনা। চুক্তির শর্ত মেনে চলার বদলে যুক্তরাষ্ট্র যেন নতুন করে সংঘাত উস্কে দেওয়ার সুযোগ খুঁজছিল।
এই প্রেক্ষাপটে আসে সেই সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC মাত্র 1 ঘন্টার ব্যবধানে কুয়েত ও বাহরাইন সহ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। IRGCর ভাষ্য অনুযায়ী এটি ছিল যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি ভঙ্গের বিপরীতে প্রয়োজনীয় জবাব। মার্কিন কেন্দ্রীয় কমান্ড অবশ্য এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে একটি জাহাজের ড্রোন হামলার পরই তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং রাডার স্থাপনায় পাল্টা হামলা চালায়। তেহরানের বার্তা স্পষ্ট, হরমুজ প্রণালী দিয়ে অনুমোদনহীনভাবে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তা চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তার জবাব হবে আগের চেয়েও কঠোর। এই হুঁশিয়ারির পেছনে আছে বাস্তব অর্থনৈতিক শক্তি। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সরু জলপথ দিয়েই যাতায়াত করে। জাতিসংঘের বাণিজ্য তথ্য বলছে, সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় বন্দরগুলোতে অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল প্রায় থমকে গেছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরান কেবল সামরিক শক্তি নয়, বরং ভৌগোলিক অবস্থানকেই এখন তাদের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। হরমুজ প্রণালী বন্ধ রাখা মানেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করা, যা যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী উভয়কেই চাপে ফেলে। এই বাস্তবতাই যুক্তরাষ্ট্রকে বারবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে বাধ্য করেছে বলে তেহরানের দাবি। আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি একাধিকবার জানিয়েছেন, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে এই সক্ষমতা কতটা কাজে লাগানো হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইয়া হোসেন, শত্রুর রক্তচক্ষু উপড়ে ফেলতে তৈরি ইরান। শত্রুরা ভেবেছিল মেরুদণ্ড ভেঙে দেবে, তারা ভেবেছিল একটি আঘাতে স্তব্ধ করে দেবে তেহরানের গর্জন। কত বড় ভুল, কত বড় ঐতিহাসিক মূর্খতা। সাম্রাজ্যবাদী শক্তির কাপুরুষোচিত চক্রান্তে 86 বছর বয়সী মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ ইরানকে দমাতে তো পারেনি, উল্টো গোটা পারস্য জুড়ে জ্বালিয়ে দিয়েছে এক অগ্নিকুণ্ড। তেহরানের আকাশে বাতাসে এখন আর শুধু শোকের ছায়া নেই, সেখানে এখন উঠছে প্রতিরোধের বারুদ। প্রতিটা ইরানের চোখে এখন অদম্য প্রতিশোধের আগুন। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাদামি বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, এই জাতি কোনো পরিস্থিতিতেই মাথা নত করার জন্য তৈরি হয়নি। শত্রুর প্রতিটি রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অজয় শক্তির বার্তা নিয়ে গর্জে উঠেছে বীর দর্পে এগিয়ে চলা ইরানি জাতি। শত্রুপক্ষ হয়তো ভেবেছিল নেতার বিদায়ের পর ইরান দিশেহারা হয়ে পড়বে, কিন্তু তারা ভুলে গেছে এই জাতি শাহাদাতের রক্ত দিয়ে ইতিহাস লিখতে জানে। আয়াতুল্লাহ আলী খামেনির পুরো জীবনটাই ছিল সাহস, ত্যাগ আর দূরদর্শিতার এক বিরল উপাখ্যান। তিনি শুধু ইরানের নেতাই ছিলেন না, বিশ্বজুড়ে শোষিত ও মজলুম মানুষের জন্য ছিলেন এক অনুপ্রেরণার মশাল। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। 1,50,00,000 ঢল, বিশ্বের বুকে সবচেয়ে বড় শক্তির প্রদর্শন। 4 জুলাই থেকে শুরু হওয়া এই দাফন প্রক্রিয়া কেবল কোনো শোক প্রকাশের আনুষ্ঠানিকতা নয়, এটি আসলে বিশ্বের বুকে ইরানের শক্তির এক ভয়ঙ্কর ও বিশাল প্রদর্শন। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় সমবেত হতে যাচ্ছে 15 থেকে 20 মিলিয়ন, হ্যাঁ প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ। বিশ্ববাসী তাকিয়ে দেখবে, নেতার বিদায় মানেই বিপ্লবের সমাপ্তি নয়, বরং এটি সাম্রাজ্যবাদের পতন ঘণ্টার এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। এই ঐতিহাসিক মহাযাত্রা তেহরান থেকে শুরু হয়ে পৌঁছাবে পবিত্র শহর কোমে। সেখান থেকে সীমানা পেরিয়ে এই প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়বে ইরাকের কারবালা ও নাজাফের মতো ঐতিহাসিক স্থানগুলোতে। আগামী 9 জুলাই মাশহাদে চূড়ান্ত সমাধিস্থ করার আগ পর্যন্ত প্রতিটি রাজপথ পরিণত হবে মানুষের উত্তাল সমুদ্রে। ইরাক ও ইরানের এই অভূতপূর্ব যৌথ গণসমায়েত আসলে মার্কিন ইসরায়েলি ঐক্যের সমস্ত অপপ্রয়াসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক অঘোষিত যুদ্ধের মুহুরা। আকাশ, স্থল ও জলসীমা সিল্ড, ভুল হিসাব করলেই ধ্বংস। ইরানের বীর সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই দেশের সীমান্ত সুরক্ষায় জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। স্থলভাগ থেকে পারস্য উপসাগরের জলসীমা এমনকি আকাশের প্রতিটি ইঞ্চি এখন ইরানি সেনার নিশ্ছিদ্র এবং কঠোর নজরদারিতে। ক্ষেপণাস্ত্রের ট্রিগারে হাত রেখে প্রস্তুত রয়েছে রিভলিউশনারি গার্ডস। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া স্পষ্ট ভাষায় বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি কোনো দেশ বা বহির শক্তি ইরানের এই শোকের আবহাওয়াকে দুর্বলতা মনে করে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করতে আসে, তবে তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, নির্মম ও কঠোরতম জবাব। মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে পারে শত্রুর ঘাঁটি।
ফেব্রুয়ারি মাসের সেই কালো দিন এবং ইরানের নতুন সূর্যোদয়। ফেব্রুয়ারি মাসের সেই কালো দিনে যুদ্ধের প্রথম আঘাতেই ইরান হারিয়েছিল তার অভিভাবককে, কিন্তু রক্তে যার প্রতিরোধ তাকে কি আর বুলেটে দমানো যায়? এই আঘাত ইরানের প্রতিটি নাগরিককে আরো বেশি সংহতিবদ্ধ করেছে, বুকের ভেতর জ্বালিয়ে দিয়েছে এক অপরাজেয় দেশপ্রেমের স্ফুরণ। একটি যুদ্ধবিমান পড়ে যাচ্ছে আকাশ থেকে। প্যারাশুটে ঝুলে থাকা পাইলট শেষবারের মতো তাকালেন ওপরের দিকে, আর যা দেখলেন তা তাকে ফিরিয়ে নিয়ে গেল বাস্তবতা থেকে দূরে। আকাশ জুড়ে ভাসছে এক জীবন্ত জেলিফিশ, তার শরীর থেকে ঝুলছে অসংখ্য তাঁবু। কিন্তু এটা কোনো এলিয়েন নয়, এটা ইরানের ড্রোন বহর, আর এই দৃশ্যই এখন কাঁপন ধরিয়ে দিয়েছে মার্কিন সামরিক গোয়েন্দা মহলে। ৩ এপ্রিলের ঘটনা। ইরানের আকাশে ভূপাতিত হলো একটি মার্কিন F-15 যুদ্ধবিমান। পুরো যুদ্ধে ইরানের ভূখণ্ডে এটাই যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হারানোর ঘটনা। বিমান থেকে বের হয়ে পড়া পাইলট পরে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে যা বর্ণনা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। তার ভাষায় একাধিক ড্রোন একসঙ্গে উঠছিল না, বরং তারা যেন একটাই জীবন্ত সত্তা। বড় ড্রোনের নিচে ঝুলে থাকা ছোট ছোট ড্রোন, ঠিক যেমন জেলিফিশের শরীর থেকে ঝুলে থাকা তার তাঁবুগুলো। মার্কিন সেনা সদস্যরা নাকি এই কৌশলকে রসিকতা করে বলেছেন সত্যিকারের এলিয়েন প্রযুক্তি। কিন্তু রসিকতার আড়ালে লুকিয়ে আছে এক গুরুতর সত্য। বিশেষজ্ঞরা বলছেন পাইলটের বর্ণনা মিলে যায় প্রযুক্তির জগতে যাকে বলে ওয়ান টু মেনি ম্যাশ নেটওয়ার্কিং এর সঙ্গে। একজন অপারেটরের নিয়ন্ত্রণে একসঙ্গে চলতে পারে অসংখ্য ড্রোন, যারা নিজেদের মধ্যে সরাসরি তথ্য বিনিময় করে। একটা ড্রোন ধ্বংস হলেও পুরো নেটওয়ার্ক থেমে থাকে না, তথ্য মুহূর্তে পুনর্বিন্যস্ত হয়ে যায় বাকি ড্রোনগুলোর মধ্যে। রাডার জ্যাম করা, জিপিএস সিগন্যাল বিভ্রান্ত করা, শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া, সবকিছুই করতে পারে এই ঝাঁক একসঙ্গে নিখুঁত সমন্বয়ে। বিশ্লেষকদের ভাষায় এটা আকাশে ভাসমান এক জীবন্ত মাইনফিল্ড, যা শত্রুর জন্য পুরো আকাশ সীমাকেই করে তোলে বিপজ্জনক এক ফাঁদ। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই ধরনের সুসমন্বিত ড্রোন ছাঁদ আর ম্যাশ নেটওয়ার্কিং প্রযুক্তিতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশ রাশিয়া আর চীন বলে বিবেচিত হয়। তাই পাইলটের বর্ণনা যদি সত্যি হয়, তাহলে এটাই ইঙ্গিত দেয় নিজের মিত্রদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে ইরান পৌঁছে গেছে যুদ্ধক্ষেত্রের এক নতুন মাত্রায়। যে দেশকে কয়েক মাস আগেও সাদামাটা সামরিক শক্তি ভাবা হতো, আজ তার আকাশযুদ্ধ কৌশল নিয়েই বিভক্ত হয়ে পড়েছে খোদ মার্কিন গোয়েন্দা সম্প্রদায়। উদ্ধার অভিযানও কম নাটকীয় ছিল না। পাইলটকে উদ্ধার করা হয় কয়েক ঘন্টার মধ্যে, কিন্তু অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা একদিনের বেশি সময় পাহাড়ি এলাকায় লুকিয়ে থেকে অবশেষে উদ্ধার পান। উদ্ধার অভিযান চলাকালে একটি 8-ton অ্যাটাক বিমানও ভূপাতিত হয়, যদিও তার পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পুরো ঘটনা প্রমাণ করে কতটা বিপজ্জনক আর বিশৃঙ্খল হয়ে উঠেছিল সেই অভিযান। ইউক্রেন যুদ্ধে যেমন সস্তা ড্রোন প্রথমবার ধ্বংস করেছিল ব্যয়বহুল যুদ্ধবিমান, ইরানও কি ঠিক তেমনই এক নতুন যুগের দরজা খুলে দিয়েছে। ইরান আর রাশিয়া দুই পক্ষই এই প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে অস্বাভাবিক রকম নীরব, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে জোরালো বার্তা দিচ্ছে প্রতিপক্ষকে। ভবিষ্যতের আকাশযুদ্ধ কেমন হবে সেটা আন্দাজ করাও এখন প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যারা ইরানকে কেবলই এক অবরুদ্ধ দেশ ভেবে ভুল করেছিলেন, তাদের হিসাব আজ ওলটপালট। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধের দামামা, আর সেই রণক্ষেত্রের অকুতভয় সেনাপতি ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান আজ এমন এক মাস্টার গেম খেলছে যা পারমাণবিক বোমার চেয়েও ধ্বংসাত্মক। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যখন বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের সমতুল্য হাতিয়ার আছে, তখন কেঁপে ওঠে হোয়াইট হাউস, ঘুম ওড়ে ইসরায়েলের নীতি নির্ধারকদের। কোনো ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমা নয়, ইরান আজ বিশ্ব অর্থনীতির রক চিপে ধরেছে তার ভৌগোলিক পরাক্রম দিয়ে। ওয়াশিংটন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে তেহরান আজ পুরোপুরি প্রস্তুত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের কাছে এখন 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে। তেহরান যদি চায় তবে সামান্য সময়ের ব্যবধানে একে 90% উন্নীত করে অনায়াসে 10টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। যদিও ইরান বলছে তাদের কোনো মারণাস্ত্র তৈরির পরিকল্পনা নেই, তবে তারা পশ্চিমাদের জন্য এক অলঙ্ঘনীয় রেডলাইন বা চূড়ান্ত সীমা টেনে দিয়েছে। ট্রাম্প প্রশাসন যতই দাবি করুক যে তেহরান পারমাণবিক অস্ত্র বানাবে না, খোদ মার্কিন সামরিক কমান্ড কিন্তু জানে ইরানকে আর দমানো সম্ভব নয়। তেহরানের বার্তা পরিষ্কার, তাদের পারমাণবিক কার্যক্রমে বাধা দেওয়ার ক্ষমতা আজ আর কোনো পশ্চিমা শক্তির নেই।
কিন্তু পারমাণবিক বোমার চেয়েও যে অস্ত্রটি ওয়াশিংটন ও ইসরায়েলকে সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে তা হলো কৌশলগত হরমুজ প্রণালী। এই জলপথকে মেদভেদেভ কেন পারমাণবিক অস্ত্রের সমতুল্য বললেন? কারণ বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 20% পার হয় এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিকতা দেখায় তবে এই জলপথ নিমিষেই রণক্ষেত্রে পরিণত হবে। হরমুজ প্রণালীতে ইসরায়েল বা মার্কিন সংশ্লিষ্ট কোনো জাহাজ প্রবেশ করলেই তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরান যদি কেবল এই একটি জলপথের তালা বন্ধ করে দেয় তবে মুহূর্তের মধ্যে ধসে পড়বে পুরো বৈশ্বিক অর্থনীতি, হু হু করে বাড়বে জ্বালানির দাম। আর এটাই ইরানের আসল অদৃশ্য পারমাণবিক বোমা। খেলার মোড় এখানেই শেষ নয়। ইরানের কাছে রয়েছে এক বিধ্বংসী ব্যাকআপ অস্ত্র যার নাম বাব আল মান্দাব প্রণালী। লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করা এই কৌশলগত জলপথে রাজত্ব করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের গ্রিন সিগন্যাল পেয়ে হুথিরা ইতিমধ্যে ইসরায়েলি ও মার্কিন জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই সামুদ্রিক রুট চিরতরে বন্ধের হুঙ্কার দিয়েছে। একদিকে হরমুজ, অন্যদিকে বাব আল মান্দাব, এই দুই জলপথের চাবিকাঠি এখন তেহরানের হাতে। বৃহত্তর আঞ্চলিক সংঘাত শুরু হলে এই দুই জলপথ পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। মার্কিন প্রশাসনের সাথে সাময়িক সমঝোতা চললেও ইসরায়েল অনবরত যে চক্রান্তের জাল বুনছে, ইরান তার প্রতিটি চাল নস্যাৎ করতে প্রস্তুত। ইরান আজ আর কোনো রক্ষণাত্মক শক্তি নয়, মধ্যপ্রাচ্যের একক আধিপত্যবাদী নায়ক। লাল পতাকা উড়িয়ে শত্রুদের ঘায়েল করার যে শপথ তেহরান নিয়েছে তা কোনো ফাঁকা বুলি নয়। ভৌগোলিক অবস্থান, সামরিক তেজ আর অদম্য সাহসের ওপর ভর করে ইরান আজ মার্কিন ইসরায়েল অক্ষের সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছে। হজের ময়দানে শয়তানের স্তম্ভে পাথর ছুঁড়ে মারার দৃশ্য তো দেখেছেন, কিন্তু এবার খোদ তেহরানের রাজপথে লাখ লাখ মানুষের সামনে শয়তান বানিয়ে পাথর মারা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে। শুধু তাই নয়, ট্রাম্পের মাথার দাম ঘোষণা করা হয়েছে আকাশচুম্বী, পুরো 20 মিলিয়ন বা 2 কোটি মার্কিন ডলার। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরান এখন যেন এক অপরাজেয় ও রণহুঙ্কার দেয়া নায়কের ভূমিকায়। হোয়াইট হাউসের হুমকি ধমকিকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল তেহরান। শয়তানের স্তম্ভে পাথর, ট্রাম্পের প্রতীকী বিচার। গত 28 ফেব্রুয়ারির সেই হামলার পর ইরান যে একটুও দমে যায়নি, বরং আরও আগ্রাসী ও অপ্রতিরোধ হয়ে উঠেছে, তার সবচেয়ে বড় প্রমাণ মিলল তেহরানের আজাদি স্ট্রিটে। খামেনির শেষকৃত্যের মিছিলে অংশ নেয়া লাখো লোকাতুর জনতা হঠাৎ করেই এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়ে বসেন। ইসলামের পবিত্র হজ ব্রত পালনের সময় যেভাবে রোমি আল জামারাত বা শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপ করা হয়, ঠিক সেই আচারের অনুকরণে ডোনাল্ড ট্রাম্পের বিশাল আকৃতির ছবিতে নুড়ি পাথর ছুটতে শুরু করে ক্ষুব্ধ জনতা। এর মাধ্যমে ইরানিরা স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের চোখে ট্রাম্প আর কোনো পরাশক্তির নেতা নন, বরং এক চরম অন্যায়ের প্রতীক, যাকে যে কোনো মূল্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। $20 মিলিয়ন বাউন্টি ও মোস্ট ওয়ান্টেড ব্যানার। তবে সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর জন্য। জানাজা মিছিলের মাঝে হঠাৎ দেখা যায় এক নারীর হাতে উঁচিয়ে ধরা ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত একটি বিশালাকার মোস্ট ওয়ান্টেড ব্যানার, যেখানে বড় বড় ইংরেজি অক্ষরে লেখা ছিল কিল ট্রাম্প। শুধু স্লোগান দিয়েই ক্ষান্ত হয়নি বিক্ষুব্ধ জনতা। খামেনির মৃত্যুর চূড়ান্ত প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে জীবিত অথবা মৃত এনে দিতে পারলে $2 কোটি মার্কিন বিশাল বাউন্টি বা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সেখান থেকে। এই ঘোষণা ওয়াশিংটনের ডিফেন্স ইন্টেলিজেন্সের ভেতরে রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের হিট লিস্ট ও নায়কের আসনে ইরান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে আসছে। কিন্তু এবারের জানাজা শুধু শোকের অনুষ্ঠান ছিল না, এটি ছিল মার্কিন প্রশাসনের জন্য এক ওপেন ডেথ ওয়ারেন্ট। মিছিল থেকে ট্রাম্পের পাশাপাশি তার প্রশাসনের তথাকথিত যুদ্ধবাজ উপদেষ্টাদের একটি লম্বা তালিকাও জনসাধারণের মধ্যে বিলি করা হয়েছে। জেডি ভ্যান্স থেকে শুরু করে পিট হেগসেথ কিংবা ইসরায়েলের নেতানিয়াহু, সবাইকে এই প্রতিশোধের ভবিষ্যৎ লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে আইআরজিসি সমর্থকরা। পরাশক্তিকে ওপেন চ্যালেঞ্জ। যেখানে বিশ্বের বড় বড় দেশ আমেরিকার নাম নিতে ভয় পায়, সেখানে ইরান আজ নায়কের আসনে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্টকে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ান্টেড অপরাধী হিসেবে ঘোষণা করে দিল। আমেরিকা ধ্বংস হোক স্লোগান আর মার্কিন পতাকা পোড়ানোর এই দৃশ্য বলে দিচ্ছে, পারস্য উপসাগরে এখন আর ওয়াশিংটনের কোনো দাদাগিরি খাটবে না। ইরানিরা প্রমাণ করে দিয়েছে, আঘাত যেখানেই আসুক তারা মাথা নত করবে না। ট্রাম্পের ওপর এই $20 মিলিয়ন বাউন্টি কি মার্কিন সাম্রাজ্যবাদের পতনের নতুন কাউন্টডাউন?
মার্কিন অহংকার গুড়িয়ে ইরানের বিধ্বংসী পাল্টা আঘাত। আমেরিকার ছুড়ে দেয়া আগ্রাসনের আগুন এবার বুমেরাং হয়ে ফিরে গেছে খোদ ওয়াশিংটনের বুকে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধুই যুদ্ধের দামামা, আর সেই রণক্ষেত্রের একচ্ছত্র নায়ক হয়ে আবির্ভূত হয়েছে ইরান। ওয়াশিংটনের কাপুরুষোচিত বিমান হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। অত্যন্ত সুপরিকল্পিত এবং নজিরবিহীন এক পাল্টা আঘাতে মার্কিন অহংকার ধূলিসাৎ করে দিয়েছে পারস্যের এই পরাশক্তি। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে প্রলয়ঙ্করী হামলা চালিয়ে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে ইরানি বাহিনী। কথায় নয়, ইরান জবাব দিয়েছে সরাসরি রণক্ষেত্রে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বুক ফুলিয়ে ঘোষণা করেছে এই অভিযানের কথা। তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই অপারেশন পরিচালনা করেছে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের জোয়ারে ভেসে গেছে মার্কিন ঘাঁটিগুলো। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে নিখুঁত ও সুনির্দিষ্ট আঘাত হেনে মার্কিন সামরিক সক্ষমতার কঙ্কাল রূপ প্রকাশ করে দিয়েছে IRGC। তেহরান সাফ জানিয়ে দিয়েছে 85টি ঘাঁটিতে এই ভয়াবহ তাণ্ডব তো কেবল শুরু, এটা তাদের প্রাথমিক জবাব মাত্র। ইরান কখনো নিজে থেকে যুদ্ধে জড়ায়নি, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে কথা বলেনি। মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের হরমুজগান ও মাজাহার এলাকার উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্টেশনে অতর্কিত বিমান হামলা চালিয়েছিল। তেহরানের স্পষ্ট দাবি, ওয়াশিংটনের সেই হামলা ছিল দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ও ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন। মাত্র 20 দিন আগে গত 18 জুন দুই দেশ যুদ্ধ বন্ধের এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল, কিন্তু হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঠুনকো ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমেরিকা প্রথম হামলা চালিয়ে সেই শান্তির সুবাতাসকে বিষাক্ত করে তোলে। এই হামলার পেছনে গভীর এক রাজনৈতিক চক্রান্ত দেখছে ইরান। IRGCর দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার ঐতিহাসিক এবং আবেগঘন অনুষ্ঠান থেকে বিশ্ববাসীর নজর আড়াল করতেই ওয়াশিংটন হামলার জন্য এই বিশেষ সময়টি বেছে নিয়েছিল। ফলে ইরানের এই পাল্টা আঘাত শুধু সামরিক কৌশল নয়, বরং তাদের জাতীয় আবেগ ও মর্যাদার উপর আঘাতের এক চরম এবং উপযুক্ত প্রতিশোধ। মার্কিন ড্রোন ভূপাতিত, আকাশে গুঁড়ো হলো আমেরিকার দম্ভ। রণক্ষেত্রের উত্তেজনাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়ে ইরান আরেকটি চাঞ্চল্যকর সাফল্য দেখিয়েছে। ইরানের বুশেহার প্রদেশের খরমুজ এলাকায় আকাশের বুক চিরে মার্কিন অহংকার গুড়িয়ে দিয়েছে তেহরান। আমেরিকার অত্যন্ত অত্যাধুনিক এবং কোটি ডলার মূল্যের একটি MQ-9 ড্রোন আকাশে গুলি করে নামিয়েছে তারা। IRGC মুখপাত্র হোসেন মাহভি হুঙ্কার দিয়ে বলেছেন, মার্কিন আকাশসীমা লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এই ড্রোন ভূপাতিত করার মাধ্যমে। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করার সাহস দেখালে যে কোনো পরাশক্তিকে চড়া মূল্য দিতে হবে। এই মুহূর্তের পরিস্থিতি কতটা ভয়াবহ ও আশঙ্কাজনক তা আন্তর্জাতিক বিশ্লেষকদের কথাতেও স্পষ্ট। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারল্যান্ড ওম্যান আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তেই এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ ও প্রলয়ঙ্করী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।